খবরটা পেয়েই আমি আর দীপ দুজনেই আঁতকে উঠেছিলাম। কি, শাশ্বতী আন্টি নেই? ঠিক এই রকমই একটা রিয়াকশন হয়েছিল। কিন্তু এই ভয়টার মধ্যে আমরা যেই প্রথম গেছি তাই নয়, সালটা বেশ 2-3 বছর আগে। তখন দীপ ক্লাস 10-এ পড়ে। হঠাৎ করে একদিন জানতে পারা যায় যে শাশ্বতী আন্টির ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক হয়েছে এবং তারপরে একটা দিক প্যারালাইজড হয়ে গেছে। তখন আমাদের চোখে মুখে অন্ধকার। যতটা না শাশ্বতী আন্টিকে হারানোর ভয়, ঠিক তার থেকেও বেশি ছিল দীপের সামনের আইসিএসসি পরীক্ষার চাপ। কি করে সামলাবো? পুরো হাল জোয়াল পাল মাস্তুল সবটাই কাঁধে তুলে নিয়েছিলেন যে ম্যাডাম, তাকে ছেড়ে পরীক্ষা কি করে সম্ভব? আর আজকে উনিই চলে গেলেন। সেই অসম্ভব অবস্থা থেকে রিকভারি করে এসে উনি স্কুলও জয়েন করেছিলেন। দেখে মনেই হতো না এত অসুস্থ। উনি আবার চলে গেলেন। আমরা জাস্ট অবাক। আমাদের কথা বলার মতো কোনো অবস্থা নেই, দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই। কিছু কিছু মানুষ এইভাবেই মন জিতে চুরি করে পালিয়ে যায়, জানেন তো? শাশ্বতী আন্টি এমনই একজন মানুষ আমার কাছে। প্রচন্ড প্রতিভাময়ী একজন নারী, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথেও যেটা আমার মনে সব সময় দাগ কেটে থাকবে, সেটা হচ্ছে প্রতিটি দিন 24টা ঘন্টা সমস্যা সমাধানে একদম এক পায়ে এগিয়ে থাকা একটা মানুষ, যার এক মুখ হাসি। তার দুঃখের মুখটা আমরা কেউ মনে রাখতে চাই না। শেষ যাত্রায় অনেকেই স্কুলে জমায়েত হয়েছিল ওনার শেষ বেলার মুখটা দেখার জন্য। সেই মুখটার ছবি আমিও পেয়েছি, আমিও গিয়েছিলাম, কিন্তু সেটা আমি মনে রাখতে চাই না। যেটা মনে রাখতে চাই সেই হাসি মুখ। মনটা ভীষণ খারাপ হয়ে গেল হঠাৎ একটা নিউজ পেয়ে। দীপের টিচার শাশ্বতী আন্টি, আমরা বলি, সেন্ট লুকে দীপ পড়েছে ওনার কাছে, উনি আর নেই। মানে কিভাবে যে বিশ্বাস করব সেটাই বুঝতে পারছি না। পড়াশুনো বলুন, জীবন সংসার জীবন বলুন, সাজগোজ বলুন, ব্যবহার বলুন, এত নিপাট, এত নিখুঁত খুব কম মানুষ হয়। আমি ক্লাস 5-6-এ পার করে 7 নাগাদ 7-8-এ শাশ্বতী আন্টির কাছে ওকে দিই। হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ এই সমস্ত কিছু পড়াতেন, আর্টসের সাবজেক্টগুলো, বাংলা পড়াতেন না। তো 1-1.5 বছর পড়ানোর পরে আমি খেয়াল করি যে ওনার যে স্টাইলটা, সেটা লিটারেলি আমারই স্টাইল। মানে ওনার কাছে যেটা ওরা করে আসে বা উনি যে স্টাইলে পড়ান, পড়া মুখস্থ করেন, পড়া বোঝান, নোটস লেখান, সেটা প্র্যাকটিক্যালি আমারই স্টাইল। তো আমি পড়িয়ে 2 বছর পড়িয়ে ম্যামকে ফোন করি যে ম্যাম, সৌম্যদীপ আজ যাবে না। বললো কেন, কোনো অসুবিধা হচ্ছে? এত সফট। তো আমি বলি না ম্যাম, অ্যাকচুয়ালি আমিও তো ওকে বাড়িতে একটু একটু দেখি, তো আমার সাথে আপনার স্টাইলটা অনেকটাই আমার মনে হয়েছে ম্যাচ করেছে। তো আমি 2-1 বছরের জন্য সৌম্যদীপকে আপনার কাছ থেকে ধার চাইছি। সৌম্যদীপ সারা জীবন আপনারই স্টুডেন্ট থাকবে, তবু ধার চাইছি। যদি আমি সামলে উঠতে না পারি তাহলে অবশ্যই আমি আপনার কাছে ওকে ফেরত পাঠাবো। আমি তাই ফেরত পাঠাইও। সৌর্য হয়ে যাওয়ার পরে, তখন তো আমি আর দেখতে পারতাম না, তখন 9-10-এর জন্য সৌর্যকে আমি সৌম্যদীপকে ভর্তি করে দিই। তো 10-এ উঠে ম্যামের একবার ব্রেন স্ট্রোক হয়, বা ক্লাস 10, তখন হুড়মুড়িয়ে সবাইকে একজন সিবিএসসি টিচারের কাছে বাধ্য হয়েই ভর্তি হতে হয়, কারণ ম্যাম আর পারছিলেন না, একটা দিক প্যারালাইসিস হয়ে গিয়েছিল। তারপরে আমি হঠাৎ করেই দেখি উনি অনেকটাই রিকভারি করেছেন, উনি স্কুল জয়েন করেছেন, এবং ওনাকে আমি খবরটাও দিই সৌম্যর ভালো রেজাল্ট করেছে, হিস্ট্রিতে 100-এ 100 রেজাল্ট করেছে, তো সেটা খবরটা দিই। তারপর 11-12 অন্য স্কুলে পড়েছে, সৌর্য এর মধ্যে একটা বড় হয়েছে। এই 1-1.5 বছরে শাশ্বতী আন্টির সঙ্গে অনেকবার স্কুলে দেখাও হয়েছে। যখনই দেখা হয়েছে এক গাল হাসি, এত ভালো ব্যবহার, প্রত্যেকটা মুহূর্ত দ্বীপের খবর নেওয়া, সব কিছুতে মানে স্টুডেন্ট অন্ত প্রাণ, স্কুল অন্ত প্রাণ। আজকে সেই মানুষটাই চলে গেল। কেউ বলছে ব্রেন স্ট্রোকই আবার হয়েছিল, কেউ বলছে পায়ে একটা টিউমার হয়েছিল, কেউ বলছে ক্যান্সার হয়েছিল, কেউ বলছে টিউমারটাই ক্যান্সারে টার্ন নিচ্ছিল, অপারেশন করাতে গিয়ে হয়েছে। সঠিক খবর খুব একটা জানি না, তবে ভীষণ কষ্ট পেয়েছি, ভীষণ কষ্ট। দীপ তো প্রায় স্পেলবাউন্ড হয়ে গেছে, মানে আর কিছু বলার নেই আমাদের।
এত কষ্ট লাগছে, একটা জীবন্ত মানুষ। আর ওনার ছেলে সার্থক, ও হচ্ছে দীপেদের থেকে 3-4 বছরের সিনিয়র আই থিঙ্ক। খুব কষ্ট পেয়েছি আজকের দিনটা বড্ড খারাপ। দীপকে বাজারে পাঠালাম, সৌর্যকে দিলাম ব্রেক। ওই দেখুন কি বাস্তব বুদ্ধি ছেলের, দরজাটা খুলে রেখে চলে গেছে। ওই যে যাচ্ছে, মানে এ আবার হোস্টেলে থেকে পড়াশুনো করবে, সেটাও আমায় এই জ্যান্ত জীবনে দেখে যেতে হবে। তবে এটা বলা যাবে না, এটা বললে আবার রাগ করবে। যাই হোক, এই যে জামা কাপড় সমস্ত এগুলো আগের দিনের, এগুলো একদম কাঠপোড়া পুড়েছে। এইগুলোও সব আস্তে আস্তে শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। শুধু মোটা মোটা জায়গাগুলো, এই হাতার জায়গাগুলো, কলারগুলো একটু একটু ভিজে আছে। আমার এই প্যান্টের এখানটাও একটু ভিজে আছে, পকেটগুলো একটু ভিজে আছে। এই দেখুন পকেটটা, এই জামাটা আর পরা যাবে না, রং উঠে গেছে, আর ভালো লাগছে না পরতে। আজকে একটা জামার অর্ডার দিয়েছি, একটু মিস্টার বিশ্বাসের কাছ থেকে ব্যবস্থা করে রাখতে হবে। আমার প্রচুর জামা লাগে, প্রচুর, রোজকার যাতায়াত তো সেন্ট লুকসে, রং টং উঠে গেলে আর ভাল লাগে না পরতে। আর এই জামাটা মিস্টার বিশ্বাসের, এর হাতাটা এখনও ভিজে, এই টুকটাক কটা ভিজে আছে, এগুলো সব তুলে শুকনোগুলো সব ভাঁজ করে ফেলবো, ফেলে সৌর্যকে আবার পড়তে বসাবো। 2টো রাউন্ড শেষ হয়েছে, আবার একটু ব্রেক না দিলে এখন আর পড়তে চাইবে না। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল অনলাইনে একটা সেরামিকের সল্ট কন্টেনার আনবো, যেটা এয়ার টাইট, আর বর্ষার আগেই আনবো। মিস্টার বিশ্বাসও সেটাকে অ্যাপ্রুভ করেছেন, তাই অনলাইনে মিশো থেকে আমি এই এয়ার টাইট কন্টেনারটা নিচ্ছি। ভীষণ টাইট, ভীষণ। আর এই স্পুনটা অবশ্যই আমি ব্যবহার করবো না, উডেন স্পুনটা ইউজ করবো না, নুন তো নষ্ট হয়ে যাবে। আমার একটা নিজস্ব স্পুন আছে, কমপ্ল্যানের স্পুন, সেটাই ইউজ করব। এটা যে কতটা টাইট আপনাদের দেখাই, এই দেখুন হ্যাং করে যাচ্ছে। এটা একবার খুলে নিয়ে রান্নাবান্না করে নিয়ে আবার আটকে দিলে বেস্ট। এর মধ্যে জল ঢুকবে না, আর নুন জল হয়ে গেলে বড্ড সমস্যা হয়। পাস করেছিস না ফেল করেছিস? আলু শেষ হয়ে গেছিল বাবা, 15 টাকা কিলো। যা 3 কিলো এনেছিস? তা তুই এইরকম বাজার করার জ্ঞান নিয়ে কি করে যাবি দূরে? তুই যাই ওদিন হলো না, বলো না, যা 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 যা। বলতে হতো কি বলতে বলেছিলাম, ওকে আমি বলে দিয়েছিলাম 10 টাকা করে কেজি 7 কেজি আনবি, ও 15 টাকা করে কেজি আলু নিয়ে এসেছে। শেষ হয়ে গেছে আলু। ফেল, একটু আগে যেতে হতো, ডিমান্ড অনেক করে। ফেল ফেল ফেল। আগের দিন আমি ব্লগে বলে দিয়ে বিপত্তিটা করেছি, বলা উচিত ছিল না। এক কথা কন্টিনিউয়াস শুনে যাচ্ছি, তুমি ওর মাথাটা নষ্ট করছো, ওকে বোঝাও ভুল ডিসিশন নিচ্ছে। ঘটনা চক্রে কালকে আমার ছেলে প্রেসিডেন্সিতে সিট পেয়েছে, কলকাতার বেস্ট ইউনিভার্সিটি। লোকে প্রেসিডেন্সিতে সিট পায় না, তোমার ছেলে পেয়েও যাচ্ছে না। ও নিজেকে কি মনে করে? আর সব থেকে খারাপ লোক হচ্ছ তুমি। তুমি ছেলের ভুল ভাল বুঝিয়ে মাথাটা নষ্ট করেছো। তাহলে এতগুলো টাকা নষ্ট করে আমি আকাশে পড়ালাম কেন? ভগবান, আমি যে কি করব আমি বুঝে উঠতে পারছি। অ্যাকচুয়ালি আমাদের করার, বলার, ভাবার সব শেষ। আমার আর দ্বীপের, আমরা ডিসেম্বর মাস থেকে যা খেটেছি, আমাদের আর কারুর সঙ্গে লড়াই করার, সংগ্রাম করার কোনো অবস্থাই বাকি নেই। আমরা একটা ডিসিশানে এতদিনে এসেছি এবং আমরা সেখানেই স্ট্রিক্ট থাকতে চাই। কী নিয়ে পড়ছে, কেন পড়ছে, কোথায় পড়ছে, কেন প্রেসিডেন্সিতে নয়, কেন আশুতোষে নয়, কেন সেইখানে বা ওইখানে, সব জানাবো আপনাদের। অনেক কথা বলার আছে, সেগুলো চান্সটা না পেয়ে গেলে আমরা তো বলতে পারছি না যে আমরা কিসের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, কিসের মধ্যে দিয়ে আমরা এত দিন গেছি ডিসেম্বর মাস থেকে। সেটা 2-1 কথায় 2-1 ভিডিওতে বলার নয়। উনি ব্যাপারটা আমার বুঝলে আমার ক্ষেত্রে ব্যাপারটা অনেক ইজি হতো। আমার ক্ষেত্রেও মা হিসাবে এই স্ট্রাগলটা তো নতুন, আমার ক্ষেত্রে ব্যাপারটা অনেক ইজি হতো। উনি বাচ্চাদের মতো জেদ করছেন, আমার কিছু করার নেই তাতে। তো কালকে রাত্রেবেলা, রাত্রেবেলা না ঠিক সন্ধেবেলা 6টার সময় প্রেসিডেন্সি থার্ড লিস্টটা বেরোয়, যে মেরিট লিস্টটা আসে। অ্যান্ড ওখানে বিএসসি বায়োটেকনোলজির জন্যে আমি নিজের নাম অ্যাপ্লাই করেছিলাম, সেখানে আমি সিলেক্টেড হয়েছি। বাট ওটা হওয়া সত্ত্বেও আমার এখন আপাতত ডিসিশন আছে যে ওখানে আমি পড়বো না। অথচ একটা স্টেট ইউনিভার্সিটি আমি মানে প্রেসিডেন্সিকেই একটা ব্যাকআপ হিসাবে রাখছি। বাট আমার আপাতত ইচ্ছা আছে হচ্ছে আমি সিইউবিটি দিয়ে একটা ভালো কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়বো। তো আমি এখন কি করব, আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকছি, যেহেতু বাবা বললো একটা স্টেটের অপশন খোলা রাখতে, জাস্ট ইন কেস সিইউবিটিতে কোনো প্রবলেম হয়ে যায়।
রেজাল্ট তো চলে এসছে, কাউন্সিলিংয়ে যদি কিছু প্রবলেম হয় ওই জন্য একটা স্টেটের অপশন খোলা রাখতে বললো। তো প্রেসিডেন্সিতে আমার হয়ে গেছে সিলেকশন, অ্যান্ড ওখানে আমি ভর্তি হয়ে যাবো সামনের 1-2 দিনের মধ্যে। বাট আমি তাও চেষ্টা করবো যে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার। সেটা ওয়ান অফ দ্য মেন রিজনস হচ্ছে আমি যে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো টার্গেট করেছি ওগুলো একটুখানি কী বলতো মডার্ন বায়োলজি বা কম্পিউটেশনাল বায়োলজির দিকে বেশি ঝোঁকা। বাট আমি যেটা পড়ে বুঝতে পারলাম প্রেসিডেন্সির ব্যাপারে, প্রেসিডেন্সির বায়োটেকনোলজির ডিভিশনটা ইজ কোয়াইট নিউ, আর ওখানে বেশি ফোকাস করা হয় বিহাইন্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সায়েন্টিস্টের ওই লাইনটা, যেরকম জেনেটিক বায়োলজিস্ট ওই সব দিকটা। তো ওই দিকে আমার অ্যাজ সাচ ইন্টারেস্ট নেই এখন। যে দিকটায় আছে ওইগুলো আমার কয়েকটা সিলেক্টেড সেন্ট্রাল ইউনিভার্সিটিতেই আছে, তো ওগুলোই আমার ফার্স্ট প্রেফারেন্স হিসেবে থাকবে। অফকোর্স ওগুলোতে যদি কিছু প্রবলেম হয় দেন প্রেসিডেন্সিতেই পড়া হবে, তো ওইটাকে একটা অপশন হিসাবে আমরা খুলে রাখছি। তো আপাতত আজকে রাত্রেবেলা বাবা আসলে আমরা ভর্তি হয়ে যাব, তারপর সিইউটির কাউন্সিলিং যখন শুরু হবে দেন দেখা যাবে কী হচ্ছে। এখন একটু আমি যাচ্ছি ব্যারাকপুর আকাশে, ওখানে তো সৌম্য কোর্স করেছে, তা ওখান থেকে নোটিশ পাঠানো হয়েছে। আমরা কোর্স করানোর পরে, কোর্স ওদের শেষ হওয়ার পর সার্টেন অ্যামাউন্ট অফ মানি তো রিটার্ন করা হয়, যেটা ওরা গ্যারেন্টি হিসাবে রাখে, তো সেটা দেওয়া হবে। তো তার জন্য যে লিঙ্কটা পাঠিয়েছে, লিঙ্কটা কাজ করছে না, তো আমরা যাচ্ছি। ছাই ফেলতে ভাঙা কুলো, একটা বাংলা প্রবাদ আছে না, আমার অবস্থা হয়েছে ঠিক সেই রকম। আকাশ থেকে অনেক দিন ধরেই আমাদের কাছে নিউজ আসছিল, মানে মেসেজ আসছিল SMS-এ, হোয়াটসঅ্যাপে, সব জায়গাতেই তো নোটিফিকেশানস অন থাকে, আসছিল যে যারা যারা চান যে তাদের যে গ্যারেন্টি অ্যামাউন্ট অফ মানি অর টোকেন মানি যেটা তাদের ফেরত পাওয়ার কথা, তারা যেন সেটা এসে রিসিভ করে নিয়ে যান। আমি বুঝতে পারি না ওদের এই নাটকগুলো কেন করে ওরা। আমরা তো ECS-এর মাধ্যমে টাকা দিয়েছি, অর্থাৎ প্রত্যেক মাসে ব্যাংক থেকে একটা অ্যামাউন্ট কেটে নেওয়া হয়েছে, আমরা থোক খানিকটা টাকা ডাউন পেমেন্ট করেছি, আর তারপরে বাকি টাকাটা ধাপে 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 ব্যাংক থেকে ECS-এর মাধ্যমে তারা কেটে নিয়েছে, এবং কোন ক্যান্ডিডেটের জন্য কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে সেটা তারা ভালো মতোই জানে। মানে তারপরে টাকা পাওয়ার জন্য আমাদের কেন সেন্টারে যেতে হবে আমি সেটা বুঝলাম না। আমরা বললাম, তো আমাদের একটা লিঙ্ক পাঠানো হলো, দেখা গেল দ্য লিঙ্ক ইজ নট ওয়ার্কিং। এই সময় আফটার 12 একটা গার্জিয়ানের যে কী অবস্থা থাকে সেটা তারা ভালো মতোই জানে। এই পাগল পাগল অবস্থা, তার মধ্যে আবার পুনরায় করে ব্যারাকপুরে দৌড়নো, সে এক সাংঘাতিক ব্যাপার। মানে আমি তখন কি করব বুঝে পাচ্ছি না। মিস্টার বিশ্বাস প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করতে যাচ্ছেন, কিন্তু উনি ব্যারাকপুরে নেমে ওই ছোট্ট অ্যামাউন্টের মানিটা উনি উইথড্র করবেন না, ওই ছুঁচো মেরে হাত গন্ধ করা কাজগুলো উনি করবেন না, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর সেখানে পাঠানো হবে কাকে? এই যে ছাই ফেলতে ভাঙাগুলো আমাকে, ওই যে ভিভি আকারের যে অংশটা, এটা হচ্ছে ইংরেজ আমলে তৈরি। নৈহাটি প্ল্যাটফর্মের ম্যাক্সিমামটাই ছাউনিটা বদলে গেছে, কিন্তু যেটা বদলায়নি সেটা হচ্ছে ওই অংশটুকু রয়ে গেছে, ওটা ইংরেজ আমলের তৈরি, ওটা এখনও বদলায়নি। আস্তে আস্তে যুগের তালের সঙ্গে তাল মেলাতে মেলাতে সব পাল্টাচ্ছে, ওটাও একদিন হয়তো পাল্টে যাবে, তাই ছোট্ট করে একটু তুলে রাখলাম। তারপর নৈহাটি স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম ব্যারাকপুরে। বহুদিন ট্রেনে বাসে চড়া হয় না জানেন তো। বেড়াতে যাওয়া তো প্রায় আমরা সায়েন্সের যারা বাবা মা, সায়েন্সে পড়ে বাচ্চারা, তাদের বাবা মা, তারা প্রায় ভুলেই গেছি। ব্যারাকপুরে নেমেই চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কোন দিন হয়তো এই চেনা ব্যারাকপুরের চারপাশের রোলের দোকান, লস্যির দোকান এগুলোও বদলে যাবে। এখানে নেমেই চোখে পড়লো অ্যালেনটা, এরা বেশ একটা ব্যবসা ফেঁদে বসেছে, যেটা ওই 11-12 দুটো বছর পার করার পর আমরা বেশ ভালোই বুঝতে পারি। সব বাচ্চা কাচ্চা জয়েন্টের জন্য বা নিটের জন্য তৈরি নয়, সেটা সেই বাচ্চা কাচ্চারাও বোঝে না, আর তাদের মা বাবারাও বোঝে না, ঠিক যেমন আমরা দুজন বুঝিনি। কিন্তু এরা কিন্তু ভালো বোঝে, এরা ওইটাকেই টোপ হিসাবে ব্যবহার করে। এই জন্যেই তো অ্যালেন, ফিজিক্সওয়ালা, আকাশ এইসবের এত রমরমা। যাওয়ার পরে এই যে একটা ফর্ম ফিল আপ করতে বললো টাকা ফেরত দিতে, ওই যে 5,000 টাকা একটা ছুঁড়ে মারবে না আমাদের মুখে,
তার জন্য নাকি 2 মাস টাইম লাগবে। এদিকে প্রতি মাসে যখন ইসিএস কাটার হতো 2 মাস তো বাদ দিন, 2 দিন যদি দেরি হতো তাহলেই কত সমস্যা হয়ে যেত। কিন্তু একটা এত বড় সংস্থা তাদের টাকা ফেরত দিতে 5,000 টাকা মাত্র ফেরত দিতে বুক ফেটে যাচ্ছে। তার জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ব্যাংকের ডিটেলস দিতে হচ্ছে, মানে ক্যান্সেলড চেক দিতে হচ্ছে, মানে কি বলি। তাই ভাবছি এখান দিয়ে এক সময় 2 বছর আগে গেছি, আর যাওয়ার পরে মনে কত স্বপ্ন ছিল, বাবা এখানে ভর্তি করেছি, আমার ছেলে বোধহয় হাফ ডাক্তার হয়েই গেছে। আর কি বলবো বলুন, সকালের কপালে কি আর ডাক্তারের মা হওয়ার সম্মানটা জোটে? আমি বলছি না অন্য পেশা খারাপ, অন্য লাইনে কিছু করার নেই, তবে বাঙালিদের ইমোশন কিন্তু ওই ডাক্তার ইঞ্জিনিয়ার। যেমন দেখবেন নন বেঙ্গালিদের মধ্যে একটা ইমোশন কাজ করে যে ওদের বাচ্চারা ব্যাংক, রেল এই সমস্ত জায়গায় কাজ করবে, গভর্নমেন্ট অফিসার হবে, অথবা ইউপিএসসি ক্র্যাক করবে। কিন্তু বাঙালিদের কোথাও না কোথাও ইমোশনের মধ্যে বড় হয়ে কি হবে বাবা, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এইটার বসে রয়েছে, বুঝলেন তো? এটা থেকে বেরোতে হবে। তো আমি তো বেরোতে পারলাম না, একটু মনটা দুঃখ হলো, কারণ দীপ বলে দিয়েছে আমার দ্বারা কোনো দিনই নিট দেওয়া সম্ভব না। আর আমি যদি একবার গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে পড়তে ঢুকে যাই, অনার্সের চাপ সামলে আমি কিন্তু মা রিপিটেড ইয়ারে কখনোই নিট দেব না। এর থেকে স্পষ্ট আর সহজ কথা কিছু হয় না। ওর বাবাকে কিছু বলেনি, বাট আমাকে বলেছে, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওর বাবা উল্টে হয়তো আমাকে জিজ্ঞেস করতো তাহলে তোমরা এতগুলো টাকা নষ্ট করলে কেন, যে প্রশ্নটা আমি ওকে আরও সফটলি জিজ্ঞেস করেছি। যখন ভর্তি করলাম তখন কেন বললি না? বলেছে মা ক্লাস 10 পাস করা কোনো বাচ্চার পক্ষে সেলফ ইভ্যালুয়েশন সম্ভব নয়, সেটা আমিও তখন করতে পারিনি, এখন করতে পারছি, তাই এখন বলছি, আর আমাকে রিকোয়েস্ট করো না। তারপর এই যে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে আর ব্লগ করতে পারিনি। নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে।